সালেহ, সবশেষ আপনার রিপোর্টটা দেখলাম এবং এর আগে বিএনপির প্রচারণার যে শুরু হয়েছে সিলেটে জনসভার মধ্য দিয়ে তারেক রহমান সেই জনসভায় উপস্থিত ছিলেন এবং জনসভা মানেই তো নির্বাচন এবং নির্বাচনের সেই আমেজ আবার চলে আসা। আমরা যদি একটু শুরুতে বিএনপির যে জনসভা সেই জায়গাটায় আলোচনায় আসি, কি কি প্রতিশ্রুতি দিল জনগণকে? মূলত আপনি জানেন যে বিএনপির যে নির্বাচনী প্রচারণার ঐতিহ্য সেটি আসলে আমরা দেখেছি যে প্রয়াত বেগম খালেদা জিয়া, যিনি দলের সাবেক চেয়ারপারসন, তিনি কিন্তু শুরু করতেন শাহজালাল রহমতুল্লাহ আল্লাহের মাজার জিয়ারতের মধ্য দিয়ে। জনাব তারেক রহমান সেই পথে হেঁটেছেন, বলা চলে বিএনপির সেই ঐতিহ্য রক্ষা করে তিনি শাহজালাল মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক যে নির্বাচনী প্রচারণা তিনি শুরু করেছেন। আজকে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে তার জনসভা ছিল। সিলেট অঞ্চলের বিভিন্ন জেলার নেতাকর্মী, সাধারণ ভোটার সেখানে উপস্থিত ছিলেন। আপনি দীর্ঘদিন পর তারেক রহমান সেই অঞ্চলে গিয়েছেন এবং তার আরও একটি পরিচয় আছে, তারেক রহমান কিন্তু সেই অঞ্চলের জামাতা। সুতরাং এলাকায় তার ব্যাপক একটি উৎসাহ উদ্দীপনা ছিল। সকাল থেকে মানুষ এসে কিন্তু আগেই সেটি কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে এবং তারেক রহমান তিনি স্টেজে আসার পরেই মূলত যে নির্বাচনী তার প্রতিশ্রুতি, অর্থাৎ তিনি যে ভোট চেয়েছেন ধানের শীষে, তিনি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন তার সরকার ক্ষমতায় আসলে জনগণ এবং দেশের জন্য তিনি কী কী করবেন তার আমরা একটু দেখে নিতে চাই। যে আসলে বিএনপি যে কয়েকটি বিষয়ে আসলে ভোটারদেরকে আশ্বস্ত করেছে তারা ক্ষমতায় গেলে কি করবে। যে মূলত যে আপনি যে আগে বলছিলেন যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড তারেক রহমান দেশে আসার পর থেকেই, যখন তিনি নির্বাচনী প্রচারণ শুরু হওয়ার আগেও তার প্ল্যান তিনি বলছিলেন, তখন থেকে কিন্তু এই দুটো বিষয় আলোচনায় এসেছে ভোটের মাঠে। তিনি আজকে যে সিলেটে জনসভায় অংশগ্রহণ করার আগেও ইউথদের সঙ্গে তিনি একটি পলিসি নিয়ে তার একটি মতবিনিময় ছিল। তিনি সেখানেও গিয়ে কিন্তু এই কথাই বলেছেন যে বাংলাদেশের মানুষকে, প্রায় সব ধরনের মানুষকে তারা একটি ফ্যামিলি কার্ড দিবে, যেই কার্ডের মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণের টাকা অথবা সমপরিমাণ খাদ্যদ্রব্য সহায়তা দেয়া হবে, যাতে সবাই এই ভালনারেবল, যে বিশেষ করে প্রান্তিক মানুষের কথা বিবেচনা করে পাশাপাশি সব ধরনের মানুষকে তিনি এটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আর যদি কৃষক কার্ডের কথা বলি তাহলে তো আপনি বুঝতে পারছেন যে কৃষকের সার, বীজ, এই কীটনাশক সবকিছু একটি কার্ডের মধ্যে থাকবে। এই কার্ডের আওতায় কৃষকদেরকে এনে তিনি গ্রামীণ যে কৃষির বিপ্লব তিনি সেটি ঘটানোর কথা বলছেন। আবার তিনি একই সাথে অতীত এবং বর্তমানে যে বিভিন্ন দলকে তিনি ইঙ্গিত করে বলছেন যে আগের মতো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বা ষড়যন্ত্র করলে সেটি আর থাকবে না। সেই ক্ষেত্রে এটি দ্বারা তিনি কি ইঙ্গিত করলেন আর কি? আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে বেশ কয়েকদিন আগে পোস্টাল ব্যালট নিয়ে বিশেষ করে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে একটি হুলস্থুল কাণ্ড ঘটেছে। বেশ কিছু জায়গায় একাধিক পোস্টাল ব্যালট পাওয়া গিয়েছে এবং সেটা নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আলাপ আলোচনা হয়েছে এবং সেটা সমালোচনা হয়েছে। তারেক রহমান কিন্তু বলেছেন যে পোস্টাল ব্যালট একটি দল, অর্থাৎ বলাই যায় আসলে মাঠে তো বিএনপির এই মুহূর্তের রাজনৈতিক নির্বাচনী প্রতিপক্ষ কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী। এছাড়া কিন্তু তার আমরা যদি সহজ সমীকরণে বুঝি, এটি ছাড়া কিন্তু নেই। তারেক রহমান তার সেই দলের নামটি বলেনি, তবে আমরা ধরে নিতে পারি যে তিনি জামাতের দিকেই আসলে ইঙ্গিত করেছেন, কারণ ওই পোস্টাল ব্যালট যেখান থেকে উদ্ধার হয়েছিল জামাতের লোকজনদের কাছে ছিল এমন অভিযোগ কিন্তু ছিল, যেই কারণে তিনি সেটাকে ইঙ্গিত করেছেন। এবং সেক্ষেত্রে সালি, আমরা যদি একটু প্রচারণা ঢাকার দিকে তাকাই, জামাত এবং আপনি জামাত জোটের কথা বলছিলেন, তারা কিন্তু এখানে এসে প্রচারণা শুরু করেছে। তাদের প্রচারণার বিষয়বস্তু বা প্রতিশ্রুতি আসলে কি ছিল? সকাল 10টার দিকে জামাতের সঙ্গে যে রাজনৈতিক 10 দলীয় জোট, তাদের যে এনসিপি, তারা কিন্তু 3 নেতার মাজার জিয়ারত এবং শহীদ শরীফ ওসমান হাদির মাজার জিয়ারত করে তাদের প্রচারণা শুরু করেছেন। এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি কিন্তু এবার ঢাকা 15 আসন থেকে নির্বাচন করছেন। তার যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকায় তার জনসভার মধ্য দিয়ে কিন্তু আজকে শুরু হয়েছে জামাতের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। সেই প্রচারণাতে আসলে জামাত বেশ কিছু বিষয়, সেখানে তারা কিছু প্রতিশ্রুতি দিয়েছে, রাষ্ট্র কাঠামো কেমন হবে সেটিও বলেছে। পাশাপাশি তারা হুঁশিয়ার করেছে যে নতুন ফ্যাসিবাদের উত্থান হলে তারা ঠেকিয়ে দেবে। অর্থাৎ বলছেন যে 5 তারিখের পরে তারা ইঙ্গিত করেছেন ওই রকম বিএনপির দিকেই আসলে, কারণ তাদের প্রতিপক্ষ এখন বিএনপি। যে কেউ কেউ আবার ফ্যাসিবাদ হয়ে উঠতে চায়, যদি কেউ ফ্যাসিবাদ নতুন জামা পরে আসতে চায় 5 আগস্টের মতোই তাকে প্রতিহত করা হবে বলছেন। এবং পাশাপাশি দেখেন যে আপনি চাঁদাবাজ ও দখলদারদের ভোট নেওয়ার আহ্বান জানিয়েছেন, সরকার ও ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন। জামাতের আমির যেই স্টেজে বক্তব্য দিয়েছেন, সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 10 দলীয় জোটের যে শীর্ষ নেতারা অনেকেই সেখানে ছিলেন। তাদের পক্ষ থেকে মূলত এই সরকার এবং ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন এবং তারা বলছেন যে এই পক্ষপাতিত্বের জায়গা থেকে ইসিকে সরে আসতে এবং লেভেল প্লেইং ফিল্ডের কথা তারা বলছেন। বিশেষ করে জামাতের, আপনি জানেন যে জামাতের নারী ইস্যু নিয়ে জামাত একজনও নারী প্রার্থীকে এবার
নির্বাচনে দিতে পারে নাই প্রার্থী হিসাবে, সমস্ত বিষয় নিয়ে অনেক সমালোচনা আছে। জামাতের আমির একেবারে মানে শক্তভাবে বলেছেন জামাত ক্ষমতায় আসলে নারীদের জন্য কর্মপরিবেশ এবং চলাচলের নিরাপদ তারা পরিবেশ শতভাগ গড়ে তুলবেন সে প্রতিশ্রুতি দিয়েছেন। রাব্বি, সেক্ষেত্রে অন্য দলগুলোর কি অবস্থা? হ্যাঁ রাব্বি, আপনি জানেন যে রাজধানীতে শুরু হয়েছে উৎসব মুখর পরিবেশে নির্বাচনের যেই প্রচারণা, সেই প্রচারণায় আসলে পুরো রাজধানী নয় সারা দেশে এখন উৎসব মুখর পরিবেশে পরিণত হয়েছে। অলি গলি পাড়া মহল্লায় সব দিকে এখন ভোটের আওয়াজ, চায়ের দোকানগুলোতেও কিন্তু একই আলাপ আলোচনা চলছে এবং রাজধানী জুড়ে আজকে বিভিন্ন দলের প্রার্থীরা ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে তারা আজকে প্রচারণা চালিয়েছেন। আমরা দেখে আসবো সেই সংক্রান্ত আজকের একটি প্রতিবেদন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। প্রতীক হাতে মাঠে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সমাবেশ, গণসংযোগ আর নেতাকর্মীদের মুহুর্মুহুর স্লোগানে নগরীর অলিগলি ও মাঠে ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ। বৃহস্পতিবার সকাল থেকে একে একে প্রচারণা শুরু করেন প্রার্থীরা। কেউ বাবা মায়ের কবর জিয়ারতের মধ্যে দিয়ে প্রচারণার সূচনা করেন, কেউ বা শ্রদ্ধা জানান বাংলাদেশের 3 সূর্য সন্তানকে, আবার কেউ জুলাই শহীদ পরিবারের বাড়ি থেকে শুরু করেন নির্বাচনী কার্যক্রম। যে যেভাবে পেরেছেন ভোটারদের কাছে টানতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এদিকে ভোটারদের মন জয়ের লক্ষ্যে প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। উন্নয়ন, কর্মসংস্থান, নাগরিক সুবিধা ও নিরাপত্তার আশ্বাস দিচ্ছেন তারা। দু একটি রাজনৈতিক দল তারা ইতিমধ্যে তারা ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে এনআইডি নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। তাদের উদ্দেশ্য অত্যন্ত দুরভিসন্ধি। আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সকলে ভোট কেন্দ্রে যে আপনাদের ভোটটি আপনারা দিবেন। গণতান্ত্রিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সার্বিক নিরাপত্তা এবং উন্নয়ন। আমাদেরকে অবশ্যই এলাকা থেকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি দূর করতে হবে। আমরা ভোটের অধিকার চেয়েছি, নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের সুযোগ চেয়েছি। দেশে একটা গণতান্ত্রিক, জবাবদিহিমূলক, দায়বদ্ধ একটা সরকার শাসন ব্যবস্থা আমরা তৈরি করতে চেয়েছি। বিএনপি জোটের এবং তাদের যুগপৎ আন্দোলনের শরিকদের পক্ষ থেকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে। শরীফ ওসমান হাদী ভাইকে যারা হত্যা করেছেন সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি, অন্যতম প্রধান এজেন্ডা। ঢাকা 13 যতগুলো সমস্যায় জর্জরিত, সন্ত্রাস থেকে শুরু করে বেসিক নাগরিক সুবিধা বঞ্চিত, যে এই প্রত্যেকটার সমাধানে আমরা তাদের সাথে কাজ করছি এবং আগামীতে করে যাব। যারা কায়েমি স্বার্থবাদী রাজনৈতিক নেতৃত্ব, তারাই মূলত নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য আমাদের এই প্রজন্মকে তারা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করাটা আমাদের ঢাকা 13 নির্বাচনী আসনের প্রধান চ্যালেঞ্জ। আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে নির্বাচনের প্রচারণা। 12 ফেব্রুয়ারি নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সেক্ষেত্রে সালিহি, আমরা তো নির্বাচনী প্রচারণা সরগরম দেখলাম, আচরণবিধির লঙ্ঘন বা এই টাইপের কোনো অভিযোগ কি পাওয়া গেছে? রাব্বি, এখন পর্যন্ত নির্বাচন কমিশন বলেছেন যদি আচরণবিধিকে লঙ্ঘন করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এবার প্রথম শুধু যিনি প্রার্থী তিনি নয়, তার দলকেও কিন্তু এবার জরিমানা করার বিধান থাকছে। তবে আজকে নির্বাচনী প্রচারণার শুরুর দিন কোনো জায়গা থেকে কেউ আসলে অভিযোগ করেনি। এখন পর্যন্ত পরিবেশ শান্ত এবং উৎসব মুখর রয়েছে। এই নির্বাচনী আচরণবিধি কোন দল বা কোন প্রার্থী কতটুকু মানছে তা আমাদেরকে দেখতে হলে আসলে আরও সামনের দিকে অপেক্ষা করতে হবে। সালি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। নির্বাচনী প্রচারণা একই সাথে আচরণবিধির লঙ্ঘন বা সেই বিষয়ে কি অভিযোগ বা অনুযোগ রয়েছে এসবের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী।